ঈদ-মায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৪২। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। আগে আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের নাইরিদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম, আর একটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি, সুন্দরী বেআইনের সঙ্গ দিব। বলেই হৃদ এমনভাবে মায়ার গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ার ওড়না ভেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে। অথচ মায়ের গায়ে বড় ওড়নাটা কাজ জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্য তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতো সিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম, আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব, তারপর দুজন মিলে সোজা রুমে। আমার বেডটাও খালি, সারা রাত আপনাকে শিখাবো পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়া মানে বুঝেন তো ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেফাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়ের নাক মুখ খিঁচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুইয়ে দুহাতে মুঠে ওড়নার আঁচলটাও পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আছড়ে পড়ছে, ভিতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বুঝার মতন বয়স মায়ার হয়েছে, সে এসব বুঝে। এতদিন হৃদের পরিচয় জানত না বলেই মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পারছে, কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়ে মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কারণ হৃদ মায়াকে এমনি বেয়াদব বলে জানে। হৃদের ফোনেও মায়ার নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এইভাবে মায়ার নাম্বারটা সেভ করে তা জানা নাই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝেই হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না, বরং মায়া বাধ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেব। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিল। নিজের ভিতরকার অস্থির ছটফটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এভাবে হৃদের সামনে থাকতে নিশ্চিত মায়ার চতুর জামাই বুঝে যাবে মায়ের মতিগতি। মায়ের হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভিতরকার অবস্থার কথা, বরং এই মুহূর্তে হৃদ থেকে পালাতে চায় না। আমি নিচে যাব। হৃদ মায়ের অস্থিরতা দেখেই বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শের দুজনের শরীর ছুঁয়ে যেতে মায়ের সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়া হৃদের ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহমন। হৃদ অনুভব করতে পারল মায়ের কম্পিত শরীরের আঁচ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরো বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটা মুহূর্তে ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল, অজানা ভয়ে ফের বুক ধড়ফড় করল। হৃদ মায়ের ভয় বাড়িয়ে দিয়ে মায়ের থুতি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হল, শরীরে শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছায় আলোয় মায়ের সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতে মায়ের তরতর করে কাঁপল। হৃদের ঘোর লাগা চোখে মায়ের কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গালে স্পর্শ করল। অপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ চোখা উড়িয়ে মায়ের মায়াময় মুখ আবারও একবার দেখল।
লাফিয়ে না বেরিয়ে যায়, তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা, তার অবাধ্য মনটাও শুনে না। আসলে তার মন কথা শুনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে, যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাহিরে গিয়েই নারী তার দুর্বলতা বুঝবে। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া, সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়, সে কিভাবে এত অবাধ্যদের মাঝে পড়ে গেল। তার মন কথা শুনে না, চোখ কথা শুনে না, হাত কথা শুনে বউকে ছুঁতে চায়, তার শরীরটা কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাও তার কথা শুনে। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠল মায়ের তীর করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছোঁয়ালো মায়ের গালে। গালে পড়া মায়ের চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেল মায়ের গালে। জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতে মায়ের কম্পিত শরীরের কম্পন আরো বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয় আর উত্তেজনা। হৃদ মায়ের অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেল। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়। হৃদের কথা মায়ের কান অব্দি পৌঁছালো কিনা বোঝা যায়। ভয়ে মায়ের শরীর নরম করার বদলে আরো খিচে শক্ত করে পড়ে রইল হৃদের পক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁদতে কাঁদতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তীর তীর করা দু চোখের পাতায়ও একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতে হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়ের নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরো আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে। তারপরও হৃদ ছাড়লো না মায়াকে, বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে ছোট চুমু খেয়ে নেমে আসলো মায়ের লাল মিষ্টি। বিয়েতে দেয়া মায়ের লাল টকটকে লিপস্টিক এখনো লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরো আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উঠল। একত্রে মায়ের ঠোঁট জোড়া মুখে নেওয়ার 4 কি 5 সেকেন্ড মাথায় মায়ের বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলো ভাবে তৎক্ষণাৎ মায়ের দুভাউ চেপে আঁকড়ে ধরল। মায়ের দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ের দুভাউ টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপরের হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে টিপ টিপ করে দাঁতে দাঁত মিশল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারলো না বলেই তার মেজাজ গরম হয়েছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েন, তার কথা শোনেন, সেজন্য জ্ঞান হারালো। নিঃশ্বাস আটকে কে চুমু খায়, বেহুশ তো হবে। তীর মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাইরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে এসে চলে যাবে। এই বেয়াদব নারীকে এসে তার কাছে নিয়েই যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদীপ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনই হৃদের অপেক্ষায় ছিল। রাদীপ হৃদের বাসায় যাবে আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিত মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লেগেছিল সেটি হলো জুই আয়ন থেকে রাদীপকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদীপের কথায় জুই লজ্জাও পাচ্ছিল, অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদীপের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছি না আয়ন। এমনটা তো হওয়ার কথাও না। জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে, আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে, আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজনের কেউ কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারণে। তারপরও দুজনে বুঝে তারা একে অপরের মায়ায় জড়িয়ে পড়েছে। আয়ন থেকে জুই বেশি আয়নের মায়ায় জড়িয়েছে।
করছে, সেটা রোজ জুঁইয়ের মুখেই শোনা যায়। একদিন আয়ান ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুঁই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুঁই আয়ানের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুঁইয়ের এত আগ্রহ দেখে আয়ান বাধ্য হয় জুঁইয়ের মায়ায় জড়াতে। দুজনের রাতের ফোন আলাপ ব্যাঘাত ঘটে বলে আয়ান জুঁইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনের শিফট হয়েছে। মাদার উদ্যান দুজন রাতভর ফোন আলাপ করতে পারে, সেজন্য সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝে মধ্যে রাতের একবার করে হলেও হসপিটালে যায়। তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালে তদারকি করতে। কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুঁইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুঁই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পৌঁছে। অথচ আয়নের এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপর হলো। এই নিয়ে জুঁই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদীপকে গুরুত্ব দিল। রাদীপের সঙ্গেও জুঁই বেশ কথা বলল, তবে যতটুকু কথা বলেছিল জুঁইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুঁই রাদীপের সঙ্গে বেশি কথা বলে, নয়তো আরও কথা বলতো। মূলত আয়ন বুঝতে পারছে না জুঁই এমন অপরিচিত মতো আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদীপের সঙ্গে ফাহাদের নিচতলায় ড্রয়িং রুমে সোফায় বসেছিল। টুকটাক কথা হচ্ছিল রাদীপের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদীপের চোখ পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতন সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদীপ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালী না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সে উঠে দাঁড়ালো। রাদীপের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো চমকে। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদীপের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না সেটা? আল্লাহ, এত কিছু হয়ে যাচ্ছে রাদীপ এখনো টেরও পেল না। রাদীপ অবিশ্বাস্য গলায় আয়নকে শুনিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফেরছে মৃদু চাচালো রাদীপ। কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে, কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো আয়ন ভাই? তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদীপের কষ্ট হলো। তারপরও শিওর হওয়ার জন্য আগে নয় অবিশ্বাস্য গলায় বলে, হৃদ ভাই কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে, আমাদের বিআইনকে? তোর বিআইন কিভাবে হয় বলো? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিআইন ডাকিস, ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদীপের মাথা ঘুরে যাবার মতো। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদীপের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না। কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়েটা কথা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। রাদীপ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ন ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে। সিরিয়াস কথার মাঝে রাদীপের হেয়ালি কথায় বিরক্ত বোধ করলো আয়ন। রাদীপের মাথায় ঠুকা মারতে মারতে, তোর না গার্লফ্রেন্ড আছে, ভাগাবাজ? রাদীপ মাথা বসে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করবো আয়ন ভাই। গার্লফ্রেন্ডকে রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবো বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দেবো হৃদ ভাই প্রেম করছে, তাহলেই আম্মু আমাকে বিয়ে করাই দিবে। এমনিতে হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না। এখন তো রাস্তা পরিষ্কার, কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদীপ দৌড় লাগলো দরজার দিকে। পিছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদীপের উদ্দেশ্যে বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদীপ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নিবে না সে। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদীপের দৌড়ে চলে যাওয়া দেখলো। রাদীপ তাড়াহুড়ো দৌড়ে গিয়েও হৃদের লাগা পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে।
পিছন থেকে রাদীপ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু রিত তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে রিত চলে গেল। রাদীপ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না, কাল সকাল ছাড়া। সময়টা একটার ঘরে, চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তৈরি, তবে যান্ত্রিক শহর ঢাকা রাত যা দিনও তাই। মানুষের চলাচলে কোনো কমতি নেই, রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছে। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আমার। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মনে ভাঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুই। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম মেরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল, পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুয়ের নাম্বারটা খোঁজে কল দিয়ে কানে তুলল। এই মুহূর্তে জুয়ের সাথে কথা বলা প্রয়োজন আমার। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতর মতন আচরণ করে জুই। সেটা কেন করে এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞাসা করতে চাই বলে আয়ন হসপিটালে যায় না, বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দেয়। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠে সালাম পেয়ে আয়নের বুক শীতল হল। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসলো জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে। স্ক্রিনে রাদীপের নামটা দেখে কিঞ্চিত লজ্জা পাওয়ার মতন পাশে ঘুমিয়ে ফেলা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজেদের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যেই জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুই এত টেনশন করল। তবে আয়নকে রাদীপ ভেবে পুনরায় ফোনটা কানে দিল। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিস করে বলল, এত রাতে আসবো? যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগে আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেট সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতির ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতন করে বের হলো ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তি হলো। তারপরও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে গেল নিচে। বিয়ে বাড়ি হলো, চারপাশে বাড়ির লোকজনকে কোথাও দেখলো না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত বিদায় যার যার রুমে রেস্ট নিচ্ছে, তবে এখনো ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করলো ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদীপের সঙ্গে একত্রে ধরা পড়ে যায়, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এবার। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলা হয়। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচার কানে সব গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দেবে।